এই কই গো গিন্নি, এই কোথায় গেলে? এই দেখো কি এনেছি। আরে বাবা, এত বড় ইলিশ মাছ কোথায় পেলে বাবা? আর কোথায় পাবো রে মা, বাজারে গেছিলাম তো, এই মাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আর তাই তো নিয়ে এলাম। তা তোর মাকে দেখছি না, আর সে কোথায় গেছে? মা তো পাশের পুকুর থেকে শাক তুলতে গেছে। রূপা একথা বলা মাত্রই দূর থেকে রূপার মা রেহানা সেখানে এসে বলল, হায় হায় রে, তুমি আবার বাজার থেকে মাছ কিনে এনেছো? হ্যাঁ গো, তোমার আক্কেল কবে হবে শুনি? এমনিতেই সংসারের অবস্থা ভালো না, বাড়িটাও বন্ধক রেখেছো। কোথায় আমি দুটো টাকা বাঁচাতে পুকুর থেকে শাক তুলতে গেছি, আর তুমি কি না? আহা, এমন করছো কেন? এখন না হয় আমার হাতে কোনো কাজ নেই, তবে কদিন গেলে আবার সব ঠিক হয়ে যাবে। তাছাড়া এই মাছ তো আর আমি টাকা দিয়ে কিনিনি। কি বললে? আবারও তুমি বাকিতে মাছ এনেছো? হায় উপরওয়ালা, তুমি কোন বোকার সংসারে আমাকে পাঠালে? এই বলে রেহানা উঠোনে বসেই কাঁদতে লাগলো। ও মামা, তুমি কাঁদছো কেন? কেঁদো না মা। আচ্ছা জ্বালাই পড়লাম তো, বেশ এতই যখন সমস্যা, আমি যাচ্ছি মাছটা ফেরত দিতে। হ্যাঁ হ্যাঁ, নিজে তো বোকা, বাকি সবাইকেও বোকা ভাবছো। বিক্রি হওয়া মাছ কি কেউ ফেরত নেয়? ও নেয় না বুঝি? বেশ তো, তাহলে তো হয়ে গেল। যাও তাড়াতাড়ি গিয়ে মাছটা ভুনা ভুনা করে রেঁধে ফেলো দেখি, আমি যাই ততক্ষণে হাত মুখটা ধুয়ে আসি। এই বলে সেলিম সেখান থেকে চলে যায়। আহা গিন্নি, আজকের মাছটা যা রেঁধেছো না, একদম অমৃত। এমন স্বাদের মাছ অনেক দিন খাইনি। হ্যাঁ গো, অনেকদিন তো হলো, এবার একটা কাজ জোগাড় করো। হ্যাঁ গো গিন্নি, জোগাড় তো করতেই হবে। তুমি কি ভেবেছো, ওই চিন্তা আমার মাথায় নেই। ও মা, আমায় আর এক পিস মাছ দাও না গো, কি সুন্দর রেঁধেছো, আসলেই খুব ভালো হয়েছে। সবাই যখন ঘরে বসে খাচ্ছিল তখনই বাইরে থেকে একটা লোকের ডাক শোনা গেল। আরে ও সেলিম, সেলিম, বাড়িতে আছো? কোথায়, একবার বেরিয়ে আসো দেখি। এ কি গো, এই ভর দুপুরে কে তোমায় ডাকছে? কি জানি, তোমরা বসো, আমি দেখছি। এই বলে সেলিম বাইরে গিয়ে দেখলো মহাজনের লাঠিয়াল সেখানে দাঁড়িয়ে আছে। এই যে সেলিম মিয়া, এক সপ্তাহ তো পেরিয়ে গেল, এখনো মহাজনের এই সপ্তাহের টাকাটা পাঠালেন না যে? আহা লাঠিয়াল ভাই, আস্তে কথা বলো। সেলিম একথা বলা মাত্রই রেহানা রূপা বাইরে বেরিয়ে এলো। হ্যাঁ গো, কি হয়েছে? লাঠিয়াল ভাই এখানে কেন? না এসে কি আর উপায় আছে নাকি? আহা ভাই, তুমি একটু ওদিকে চলো তো। না না, আজ আর আমি ওদিকে যাচ্ছি না, মহাজন তোমাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে, তুমি এক্ষুনি আমার সাথে চলো। হায় হায় রে, শেষে কিনা টাকার জন্য লোকেরা বাড়িতে আসতে শুরু করলো। হায় উপরওয়ালা, হে কি ছিল আমার কপালে? আরে গিন্নি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বেশ, চলো লাঠিয়াল ভাই, আমি যাচ্ছি তোমার সাথে। সে কি, না খেয়ে চলে যাবে? হ্যাঁ গিন্নি, বাকি থেকে না ইলিশ মাছ তো, তাই উপরবেলা আরাম করে খেতে দিল না। চলো গো লাঠিয়াল ভাই। এইবার সেলিম লাঠিয়ালের সাথে বেরিয়ে গেল। না না সেলিম, তোকে আর আমি একটা সুযোগও দিতে পারবো না। তুই বিপদে পড়েছিস বলে আমি তোকে টাকা ধার দিয়েছিলাম, কিন্তু তুই সময় মতো কিস্তিগুলো পরিশোধ করিসনি, তাই এখন তোকে আমায় ওই জমি বুঝিয়ে দিতে হবে। আমায় আর একটা মাস সময় দিন মহাজন, ওই বাড়ির জমিটুকুই তো আমার শেষ সম্বল, আর সেটাও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে বউ মেয়ে নিয়ে আমি কোথায় যাব? আমি আপনাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যেই আমি সব টাকা শোধ করে দেব। না বাবা না, আমি তোকে আর একটা দিনও সময় দিতে পারবো না বাপু, তুই তোর জমিটা আমায় বুঝিয়ে দে। আচ্ছা বেশ, আপনি আমায় একটা সপ্তাহ অন্তত সময় দিন, আমি কাজ করে প্রয়োজন পড়লে জঙ্গল থেকে গাছ কেটে বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। আহা, দিলি তো মনটা নরম করে। আচ্ছা বেশ, দিলাম সময়, তবে হ্যাঁ, এর মধ্যে যদি টাকা পরিশোধ না করতে পারিস তাহলে কিন্তু। না না মহাজন, আমি কথা দিচ্ছি, আমি সব টাকা শোধ করে দেব। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই রইল, এবার তুই যা। মহাজনের কথায় সেলিম সেখান থেকে চলে গেল। তখনই লাঠিয়াল মহাজনকে বলল, এ কি মহাজন,
আপনি ওকে আবারও সুযোগ দিলেন, এটা কি ঠিক হলো? আহা, এসব তোর মোটা মাথায় ঢুকবে না। শোন, এত অল্প দিনে ওকে ঝামেলায় ফেললে গ্রামের লোকেরা আমায় খারাপ মনে করবে। তাছাড়া ওই এক সপ্তাহে টাকা পাবে কোথায়? তাই মানুষের চোখে ভালো হতে হলে এটুকু সময় তো দিতেই হয়। সত্যি মহাজন, আপনি একজন মানুষ, আপনার মাথায় এত বুদ্ধি। বুদ্ধি না থাকলে কি আর আমি গ্রামের গরিবগুলোকে এভাবে ফাঁদে ফেলতে পারতাম বল? তা যা বলেছেন মহাজন। তাছাড়া সেলিমের ওই জায়গাটার উপর আমার খুব লোভ। অমন রাস্তার পাশে জমি এত সহজে আমি হাতছাড়া করছি না। এই বলে মহাজন আর লাঠিয়াল জোরে জোরে হাসতে লাগলো। আরে আরে, তুমি আজ এত ভোরে উঠেছো যে? হ্যাঁ গো গিন্নি, রোদ চড়ার আগেই বা আমাকে জঙ্গলে যেতে হবে। আর জানোই তো অনেকটা পথ, সকাল সকাল না গেলে খুব কষ্ট হবে। সে কি, জঙ্গলে গিয়ে তুমি কি করবে? আর কি করব, কোনো কাজ যখন পাচ্ছি না, বাপদাদার গাছ কাটার কাজটাই শুরু করব ভাবছি। আর দুটো দোকানে কাঠের কথাও বলে রেখেছি। ওমা, তাই নাকি? সে তো খুব ভালো কথা। এতদিনে যে তোমার বুদ্ধি হয়েছে তাতেই আমি খুব খুশি। এই বলে রেহানা সেখান থেকে চলে গেল। এই ধরো তোমার কুঠার। আর হ্যাঁ, সকাল সকাল চলে এসো, কিন্তু জঙ্গলে যাচ্ছ, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। আরে দূর, একদম চিন্তা করো না, আমি তাহলে আসি গো, তোমরা সাবধানে থেকো। এই বলে সেলিম কুঠার নিয়ে বেরিয়ে এলো। ওই তো জঙ্গলের পথ, না পাটা একদম ধরে এসেছে, কিন্তু কি আর করা, কাজ তো করতেই হবে। এসব ভেবে সেলিম এক মনে জঙ্গলের দিকে যেতে লাগলো। আরে বাস, এ তো দেখছি লেবু গাছ। এত বড় লেবু গাছ তো আমি বাপের জন্মেও দেখিনি। কি অদ্ভুত ব্যাপার। আর যাক, ভালোই হয়েছে, সবার আগে বরং এই গাছটাই কাটি, এতে বেশ ভালোই জ্বালানি কাঠ হবে। এই ভেবে যখনই সেলিম গাছটাতে কুঠার দিয়ে আঘাত করলো, সাথে সাথে গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। ওরে বাবারে, কি ব্যথা! আরে এই ঘন জঙ্গলে এভাবে চিৎকার করে কাঁদছে কে? আশ্চর্য, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। এই বলে সেলিম আবারও গাছে আঘাত করলো, সাথে সাথে গাছের ভেতর থেকে রক্ত বেরিয়ে এলো। ওরে বাবারে, মরে গেলাম রে, গাবে রক্ত বেরিয়ে গেল রে। হে কি, আমি কি দেখছি? গাছের ভেতর থেকে রক্ত! আরে আরে, তুই ভয় পাচ্ছিস কেন? তুই তো আমায় মারলি, তাই তো আমার গাবে রক্ত বের হলো। আরে কথাগুলো তো গাছের ভেতর থেকে আসছে। কে তুমি? আমি লেবু গাছ, অনেক বছর ধরেই এখানে আছি। যাকে সেসব, আমার গাবে রক্ত বের হচ্ছে, দয়া করে আমায় বাঁচা। আমি কি করে বাঁচাবো? ওই তো পশ্চিম দিকে একটা পুকুর, ওখান থেকে পানি এনে আমার গায়ে ছোঁয়ালে আমি আগের মতো ঠিক হয়ে যাব, আর আমার ব্যথাও একদম সেরে যাবে। তাই নাকি? আচ্ছা বেশ, আমি এক্ষুনি আনছি। এই বলে সেলিম এক দৌড়ে পুকুর থেকে পানি এনে গাছের ক্ষতস্থানে লাগাতেই গাছটা একদম আগের মতো হয়ে গেল। এতক্ষণে শান্তি পেলাম, বড় উপকার করলি। তোর এই উপকার আমি কখনো ভুলবো না। সত্যি তোর মন বড্ড ভালো। আরে না, এ তো আমার কর্তব্য। এবার আমি আসি, আমার অনেক কাজ। আরে দাঁড়া দাঁড়া, এখানে যারাই আসে তারাই আমাকে দেখে ভয়ে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যায়। কেউ আমায় কোনোদিন সাহায্য করেনি, তবে এই প্রথম তুই আমায় সাহায্য করলি, তাই আমি তোকে একটা উপহার দিতে চাই। উপহার? না না, আমার উপহারের প্রয়োজন নেই। না 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 না, তা বললে হবে না, তোকে উপহার নিতেই হবে। গাছ একথা বলা মাত্রই গাছের চারপাশে এক অদ্ভুত সোনালী আলো ছড়িয়ে পড়ল, আর সাথে সাথে গাছের মাঝখানটা দরজার মতো খুলে গেল। হে কি, আমি কি দেখছি? গাছের ভেতর ঘর। আরে দেরি করিস না, আয় ভেতরে আয়। গাছের কথা মতো সেলিম গাছের ভেতর ঢুকে পড়ল।
আর সেখানে গিয়ে দেখলো চারপাশে সোনা হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর চারপাশে সোনার মোহরের কলসি। এ কি, আমি কি দেখছি? গাছের ভেতর ঘর! ওরে বাবা, এত ধন দৌলত! আমি তো বাপের জন্মে এত হিরে এত সোনা দেখিনি। বেশ তো, তাহলে তোর যত ইচ্ছে তুই সোনা নিয়ে যা, এগুলো তোর উপহার। না না, এত কিছু আমার লাগবে না। তা বললে তো চলবে না, তোকে তো কিছু নিতেই হবে। বেশ তো, তুই বরং ওখান থেকে একটা মোহরের কলস নে। গাছের কথা মতো সেলিম একটা কলস তুলে নিল, আর সাথে সাথে আবারও গাছের দরজা বন্ধ হয়ে গেল। ধন্যবাদ জাদুর লেবু গাছ, তোমার এই উপহারের কারণে আমি হয়তো নিজের বাড়ি আজ ফেরত পাবো। তোকে ধন্যবাদ দিতে হবে না, তুই অনেক সহজ সরল, আর এটাই তোর পুরস্কার। আর হ্যাঁ, এরপর যদি তোর আবারও সাহায্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে আসবি। আমার দুয়ার তোর জন্য আজীবন খোলা থাকবে। এরপর সেলিম বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এ কি গো, আজও তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? হায় কপাল, কোথায় আমি ভাবলাম এতদিন পর তুমি কাজে গেছো, হয়তো তুমি বদলে গেছো, কিন্তু না, তুমি একটুও বদলাওনি। আরে ধুর, এই দেখো কি এনেছি, এবার আর আমাদের কোনো ধার বাকি থাকবে না। সোনার মোহর ভর্তি কলস দেখে রেহানা অবাক হয়ে যায়। এ কি গো, এটা তুমি কোথায় পেলে? হায় হায় রে, শেষে কিনা তুমি চুরি ডাকাতি করলে? আরে দূর, কি সব বাজে কথা বলছো? তাহলে বলো, এসব কোথায় পেয়েছো? এরপর সেলিম এক এক করে রেহানাকে সব খুলে বলল। বলো কি গো, এ তো খুবই আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ গো, আর দেরি করো না, এই মোহরগুলো বিক্রি করে তুমি মহাজনের সব টাকা শোধ করে দাও। হ্যাঁ গিন্নি, সেটাই করতে হবে। তাহলে আমি বরং একবার বাজার থেকে ঘুরে আসি। এই বলে সেলিম বেরিয়ে পড়ল। আরে বাস, একদিনেই সব টাকা জোগাড় করে ফেলেছিস রে? আলাদিনের চেরাগ পেলি নাকি? আরে মহাজন, এ আমারই টাকা, তাহলে এখন কিন্তু ওই জমিটা আমারই থাকলো। আসি মহাজন। সেলিম চলে যেতেই লাঠিয়াল বলল, এই কিছুই তো বুঝলাম না মহাজন, এই এক রাতের মধ্যে এতগুলো টাকা কোথায় পেলো? হ্যাঁ রে, আমিও তো সেটাই বুঝছি না, ওকে এমন গুপ্তধন পেল? না 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 না, আমাকে ব্যাপারটা জানতেই হবে। তুই আজই একটা ব্যবস্থা কর। আচ্ছা ওস্তাদ, আমি দেখছি ব্যাপারটা। এই বলে লাঠিয়াল বেরিয়ে গেল। এদিকে রাত হতেই লাঠিয়াল মহাজনকে নিয়ে পৌঁছে গেল সেলিমের বাড়িতে। তোর বাবা, এ ভাই কোথায় নিয়ে এলি বলতো? মশার কামড়ে আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না। আহা ওস্তাদ, আস্তে কথা বলেন, কেউ শুনে ফেললে কেমন কেলেঙ্কারি হয়ে যাবে। ওই দেখুন, ও এখন গড় গড় করে সব বলে দেবে। বলিস কি? হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, বউকে না বলে কোনো স্বামী কিছু করে না। ও নিশ্চয়ই ওর বউকে সত্যিটা বলবে, আর তখনই আমরা সব জানতে পারবো। তাই কথা না বলে চুপচাপ শুনুন। এই বলে লাঠিয়াল আর মহাজন জানালার দিকে তাকিয়ে রইল। হ্যাঁ গো, যা মোহর ছিল তা তো এই জমি ফেরাতেই ফুরিয়ে গেল, এবার কি করবে? আমিও তো সেটাই ভাবছি গিন্নি, ভেবেছিলাম মোহরের বাকি টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করব, কিন্তু বিধিবাম মহাজন এতই সুদ কেটেছে, সবই ফুরিয়ে গেছে। বলছিলাম, কালো একবার তুমি যাও না ওই জাদু লেবু গাছের কাছে, ও নিশ্চয়ই তোমার সাহায্য করবে। কিন্তু আহা, কিন্তু কিন্তু করো না তো, ব্যবসাটা চললে আমরা বরং এই পুরো টাকাটা গরিবদের মধ্যে বিলিয়ে দেব। নাও, এবার ঘুমিয়ে পড়ো। জানালায় সেলিম আর রেহানার কথা শুনে মহাজনা লাঠিয়াল অনেক অবাক হয়ে গেল। জাদু লেবু গাছ? না 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 না, যে করে হোক ওই গাছের কাছে আমায় যেতেই হবে। আচ্ছা বেশ, আমি আপনাকে ওখানে নিয়ে যাবো ওস্তাদ, তবে যা পাবো অর্ধেক ভাগ হবে। বেশ, তাই দেব, তবে ওই গাছ আমার চাই চাই। পরদিন সকাল হতেই মহাজনা লাঠিয়াল লুকিয়ে লুকিয়ে পৌঁছে গেল সেলিমের পেছন পেছন। ওই তো সেলিম, ওস্তাদ আপনি এই গাছের পেছনে দাঁড়িয়ে থাকুন। আহা, আমার তো আর তর্স হয়েছে না, আমি এবার দেখবো কোথায় আজ ওর গুপ্তধন। আরে সেলিম, তুই আবারও এসেছিস?
হ্যাঁ গো জাদু লেবু গাছ, আর তোমার উপহারে আমার অর্ধেক সমস্যা দূর হয়েছে, আর তাই তো আজ আবার এসেছি। বাকি অর্ধেকও দূর করতে হবে। তাই নাকি? বেশ, তাহলে প্রবেশ করে আমার ভেতরে। একথা বলা মাত্রই গাছের মাঝখানটা ফাঁকা হয়ে গেল, আর সাথে সাথে সেলিম তার ভেতরে চলে গেল। এই দেখে মহাজনা লাঠিয়াল দৌড়ে সেখানে আসে। এই যা, দরজাটা তো বন্ধ হয়ে গেল। হ্যাঁ রে লাঠিয়াল, এবার কি হবে? এই চিন্তা করেন না ওস্তাদ, এই দেখেন আমি কুটার সাথে এনেছি। এই মাছ বরাবর কোপ বসালে এই গাছ আবার ফাঁক হয়ে যাবে। ওরে বাবা গো, মরে গেলাম গো। ওরে বাবা, এ কি গাছ? এই গাছ আবার কথা বলে নাকি? ওরে বাবা, কত রক্ত! ওই চল লাঠিয়াল, লাঠিয়াল চল, আমার পয়সা চাই না, আগে তো জানটা বাঁচাই। ও ওস্তাদ, আপনি ঠিকই বলেছেন। একথা বলেই যখন লাঠিয়াল আর মহাজন দৌড়ে পালাতে গেল, সাথে সাথে গাছের একটা লম্বা ডাল তাদেরকে টেনে ধরে আনলো। ওরে বাবা, ওরে বাবারে, ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। কি ভেবেছিস তোদের লোভ আমি টের পাবো না? আমার গুপ্তধন চুরি করতে চাস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে গাছ আবারও নিজের ডালের সাহায্যে মহাজনা লাঠিয়ালকে গোল গোল ঘোরাতে লাগলো। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে, ওরে বাবারে। ওরে বাবা! মহাজনা লাঠিয়াল যখন বাইরে থেকে চিৎকার করছিল, তখনই গাছের ভেতর থেকে সেলিম সেসব শুনে বলতে লাগলো, আরে এ তো মহাজনা লাঠিয়ালের গলা, ওদের আবার কি হলো? এ তো সোনার মোহরের কলস, এটা নিয়ে এবার বেরিয়ে যায়। এ কথা বলা মাত্রই গাছের দরজা খুলে গেল, আর সেলিমও বাইরে বেরিয়ে এলো। এ কি মহাজন, এ কি লাঠিয়াল ভাই, তোমরা এখানে? বাঁচাও, বাঁচাও ভাই, দেখো না গাছ আমাদের কত শাস্তি দিচ্ছে। আমায় ক্ষমা করে দাও ভাই, লোভে পড়ে আমি তোমার সর্বনাশ করতে চেয়েছিলাম। তোমার ওই জমি কেড়ে নিয়ে তার উপর আমি আবার এখানে এসে তোমার গুপ্তধন চুরি করতে চেয়েছিলাম। না না মহাজন, আপনি ক্ষমা চাইবেন না। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। তবে হ্যাঁ, এখনো আপনি অনেক গরিবের হক কেড়ে রেখেছেন, আর দয়া করে তাদের কেমন কষ্ট দেবেন না। আচ্ছা বেশ, তাই হবে, তাই হবে। আমি সবার জমি ফিরিয়ে দেবো, আর তবু দয়া করে গাছকে বলে আমাদেরকে বাঁচাও। ওরে বাবারে, আমাকেও ছেড়ে দাও গাছ, আমিও নিজের ভুল স্বীকার করছি। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি সব পাপ কাজ ছেড়ে দেব। তোরা যখন নিজের ভুল স্বীকার করে নিয়েছিস, তাহলে বেশ, আজ আমি তোদের ছেড়েই দিলাম। তবে হ্যাঁ, পরে যদি... না বাবা না, আজ আমার অনেক শিক্ষা হয়েছে। আমি আর লোভে পড়ে কারো ক্ষতি করব না। ধন্যবাদ লেবুর গাছ, তোমার কারণেই আজ আমি নিজের ভুল বুঝতে পারলাম। চলো ভাই সেলিম, আমরা গ্রামে ফিরে যাই। এই বলে সবাই গ্রামে ফিরে গেল, আর এভাবেই জাদু লেবু গাছের সাহায্যে সেলিমের সব অভাব দূর হয়ে যায়, আর সে তার বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।